তাড়াতাড়ি, হ্যাঁ, আমার আজকে লেট হয়ে গেছে। আরেকটা আছে তো ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর রিজা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমাদের রেসিডেন্সির লং ব্যাচ যেটা সেটা চালু হতে যাচ্ছে। তো আপনাদের প্রথম ক্লাস আজকে। আজকে আপনাদের প্রথম লেকচার। তো প্যাথোলজি দিয়ে শুরু। সবসময় মনে রাখবেন কি, রেসিডেন্সি প্রিপারেশন নিতে গেলে আপনাকে দুটো সাবজেক্ট বা দুটো সিস্টেম যেটাই বলেন না কেন, দুটো সাবজেক্ট খুব ভালোভাবে আপনাকে হাতে আনতে হবে। এবং এই দুটো সাবজেক্ট পড়ার সময় একদম শুরু থেকেই ডিটারমাইন্ড থাকতে হবে যে এমন ভাবে পড়বো যাতে মানে কোনোভাবেই এই জায়গাগুলি থেকে কোয়েশ্চেন মিস যাবে না। তো তেমন দুটো সাবজেক্ট হচ্ছে আপনাদের রেসিডেন্সির জন্য। একটা হচ্ছে প্যাথোলজি আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি। একদম ফুল সলিড নাম্বার এখান থেকে তুলতে হবে। এবং তোলা পসিবল। আমরা আপনাদেরকে যা ম্যাটেরিয়াল প্রোভাইড করি, যা যা ক্লাসে বলে দিই, এর ভেতর থেকেই কোয়েশ্চেন আসে, এর বাইরে কিছুই আসে না। আপনাদের কাজটা হচ্ছে, যারাই আমাদের ব্যাচে অ্যাডমিট হয়েছেন বা যারা অ্যাডমিট হতে যাচ্ছেন, আপনাদের কাজটা হচ্ছে শুধু আপনারা আমাদের সাথে রেগুলারিটিসটা মেনটেন করবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবেন। কারণ আমরা ক্লাসের পরেই দেখা যায় যে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিই। সো এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের জন্য আমরা রেসিডেন্সির একদম ফুল 100% কমপ্লিট একটা নোট নিয়ে এসেছি, যেটার হার্ড কপি আপনারা মানে অ্যাভেলেবল, আপনারা যখন ইচ্ছে কিনতে পারেন। সো দেখা যাচ্ছে যে এই এই হ্যান্ড নোটটার সাথে, এই নোটটার সাথে যদি আপনারা ক্লাসটা একটু কম্বাইন করে নেন, আর কোনো প্রবলেমই নেই। আমি শুরু করছি। সেটা হচ্ছে যে আজকে আপনাদের টপিক হচ্ছে সেল ইনজুরি অ্যান্ড সেলুলার অ্যাডপ্টেশন। ঠিক আছে, সেল ইনজুরি অ্যান্ড সেলুলার অ্যাডপ্টেশন। এখন আমি আপনাদেরকে ইলাবোরেট একটা পিডিএফ এরও কপি দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি আমি আপনাদের জন্য একদম জিস্ট যেটা আপনাদের লাগবে, যেই টপিক গুলোর উপর আপনাকে এফোর্ট দিতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, বারবার রিভিশন করতে হবে, সেরকম টপিক গুলো আপনাদের সামনে এখন আমি প্রেজেন্ট করবো। তো প্রথমে একটা প্রশ্ন হলো, হোয়াট আর দ্য সেলুলার রেসপন্সেস টু ইনজুরি। হ্যাঁ, সেলুলার রেসপন্স, যে কোনো একটা ইনজুরিয়াস স্টিমুলেশন যখন সেলের উপর পড়ে, তখন সেল কি ধরনের রেসপন্স দেখায়। এই স্টিমুলেশনটা হতে পারে এমন, যেটার থেকে বাঁচার জন্য সেল প্রথমে অ্যাডপ্ট করার ট্রাই করে, এরকম একটা রেসপন্স হতে পারে। আরেকটা হতে পারে সে মরে যেতে পারে। আরেকটা হতে পারে যে তার ভেতরে আরেক ধরনের সেল ইনজুরি রেসপন্স হচ্ছে, যে যেই ইনজুরিয়াস স্টিমুলেশন এটা সেলের ভেতরে ঢুকে গেল, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন যেটাকে বলি, সেলের বার্ধক্যজনিত কারণে মৃত্যু, সেলুলার এইজিং, অথবা ক্যালসিফাইড হয়ে যেতে পারে। তো এই প্রশ্নটা আপনাদের খুব আসে যে হোয়াট আর দ্য সেলুলার রেসপন্সেস টু ইনজুরি। তখন আমাদের একটা সমস্যা হয়ে যায় কি, আমরা সবাই মনে করি সেলুলার অ্যাডপ্টেশন গুলি রেসপন্স। মনে রাখবেন যে সেলুলার অ্যাডপ্টেশনের পাশাপাশি সেল ইনজুরি, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, ক্যালসিফিকেশন এবং সেলুলার এইজিং সবগুলোই কিন্তু রেসপন্স। সেলুলার রেসপন্স পাঁচটা, এটা একদম গুনে গুনে মনে রাখবেন। সেলুলার রেসপন্স হচ্ছে পাঁচটা: সেলুলার অ্যাডপ্টেশন, সেল ইনজুরি, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, ক্যালসিফিকেশন, সেলুলার এইজিং। এই কথাগুলি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আপনাদের হাজার হাজার বার পরীক্ষায় আসা একটা প্রশ্ন এমসিকিউ হিসেবে আসে। ঠিক আছে, এমসিকিউ হিসেবে আসে। হোয়াট আর দ্য সেলুলার রেসপন্সেস টু ইনজুরি, এটা হচ্ছে প্রথম টপিক, আপনাদের প্রথম প্রশ্ন, যেটা খুব আসে পরীক্ষা। এই জিনিসটা খুব ভালোভাবে পড়বেন এবং করার পরেই কোয়েশ্চেন ব্যাংক খুলবেন, যখন দেখবেন যে এটা মিনিমাম 4 থেকে 5 বার এই জিনিসটা আসছে পরীক্ষায়। ওকে, আচ্ছা। আমরা আমাদের ক্লাসে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব, এটা একটু, যেহেতু আপনাদের জন্য সবার জন্য লাইভ এটা পেজে হচ্ছে, তো আমাদের এইমটা হচ্ছে কি, যে এখনো তো একটা লম্বা সময় আছে। তো লং ব্যাচ এজন্যই এটার নাম। আপনাদেরকে আমরা যেই টপিক গুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা আপনাদেরকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়াবো। আপনাদের কাজটা হচ্ছে কোয়েশ্চেন গুলি ভালোভাবে সলভ করে নেওয়া, স্মিথলি সলভ করা।
ঠিক আছে। সো আমরা হচ্ছে স্মৃতি থেকে আপনাদেরকে কি পড়তে হবে এটাও আপনাদেরকে আমরা বলে দিব। ঠিক আছে, নাম্বারগুলি বলে দিব, যাতে সব স্মৃতি থেকে কিন্তু সব পড়তে হয় না। সো এইটার নাম্বারগুলিও আমরা আপনাদেরকে দাগিয়ে দিব। তো দেখা যাবে কি একটা কমপ্লিট প্রিপারেশন, একটা দীর্ঘমেয়াদী যদি কমপ্লিট প্রিপারেশন নেওয়া হয়, দেখা যায় যে মানে কনফিডেন্স অন্যরকম থাকে পরীক্ষার আগে। সো এটাই হচ্ছে আমাদের লক্ষ্যটা, যে আপনাদের সামনে এই মোস্ট কমন টপিক গুলো প্রেজেন্ট করা। তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হোয়াট আর দ্য সেলুলার রেসপন্সেস টু ইনজুরি আপনাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আরেকটা টপিক হচ্ছে হোয়াট আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ। হোয়াট আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ, এই জিনিসটা খুব আসে পরীক্ষায়। সেল গ্রোথের ডিসঅর্ডার কি কি আছে? হোয়াট আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ, একটা সেলের যখন গ্রোথ হয় তো তার যে কোনো একটা জায়গায় গিয়ে গ্রোথ অ্যারেস্ট হয়ে যেতে পারে। তো গ্রোথের কিছু অ্যাবনর্মালিটিস ক্রিয়েট হতে পারে। কি ধরনের? একটা অ্যাবনর্মালিটি হতে পারে তার গ্রোথ হওয়া না হওয়া এটা রিলেটেড, বেশি গ্রোথ, কম গ্রোথ, হলোই না, হ্যাঁ, এরকম টাইপের একটা অ্যাবনর্মালিটি। আরেকটা হতে পারে তাকে চিনতে পারা, সেলুলার ডিফারেন্সিয়েশনের অ্যাবনর্মালিটি। ডিফারেন্সিয়েশন শব্দটা প্যাথোলজিতে আমরা বুঝি চিনতে পারা, চেনা। ওকে, সো এই হচ্ছে দু রকমের সেলুলার গ্রোথ হয়। তো সেল গ্রোথের অ্যাবনর্মালিটিস হচ্ছে যে এক্সেসিভ গ্রোথ হতে পারে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, গ্রোথ কমে যেতে পারে লাইক এজেনেসিস, হাইপোপ্লাসিয়া, এট্রফি, এপিপ্লাসিয়া। ওকে, এগুলি হচ্ছে সেলুলার গ্রোথের অ্যাবনর্মালিটিস। পরীক্ষায় আপনাদের এই এক্সাক্ট এভাবেই কোয়েশ্চেন এসেছে, ফলোইং আর দ্য অ্যাবনর্মালিটিস অফ সেলুলার গ্রোথ। আচ্ছা, কারো মনে হয় মাইক অন রয়ে গেছে, কাইন্ডলি একটু মিউট করবেন। ওকে, আচ্ছা, following are the abnormalities of cellular growth. Following are the abnormalities of cellular growth, এরকম আসে পরীক্ষার কোশ্চেন। ওকে, আচ্ছা, আরেকটা আসতে পারে following are the abnormalities of cellular differentiation। এরকম করে বললে মনে রাখবেন চিনতে পারা। আমি একটা সেল দেখে যদি চিনতে না পারি মানে হচ্ছে তার ডিফারেন্সিয়েশনের সমস্যা, ইদার মেটাপ্লাসিয়া অর ডিসপ্লাসিয়া। ওকে, আরেকটা হতে পারে অ্যাবনর্মাল সেলুলার গ্রোথ, যেটাকে আমরা টিউমার বলি বা ক্যান্সার বলি, নিওপ্লাসিয়া বলি, তাই না? তো একটা কথা আমি আপনাদেরকে বলি, এই টপিকটা আপনাদের পরীক্ষায় আসে না। এখন কোয়েশ্চেনের প্যাটার্ন ডিফারেন্ট। যদি বলে এমসিকিউ, এটা অবশ্যই এমসিকিউ, হ্যাঁ, এটা অবশ্যই এমসিকিউ। এখন যদি এটা ডিফারেন্ট, যদি আপনাদেরকে বলে যে ফলোইং আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ, ফলোইং আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ, যদি এটা বলে যে ফলোইং আর দ্য ডিসঅর্ডারস অফ সেল গ্রোথ, তাহলে এখানের মধ্যে এই স্লাইডে যা যা আছে সবগুলি হচ্ছে সেল গ্রোথের ডিসঅর্ডার। আবার যদি বলে যে ভাগ ভাগ করে বলে যে ফলোইং আর দ্য অ্যাবনর্মালিটিস অফ সেল গ্রোথ, ফলোইং আর দ্য অ্যাবনর্মালিটিস অফ সেলুলার ডিফারেন্সিয়েশন, তখন আলাদা আলাদা ভাবে দাগাবেন। ঠিক আছে, তো এটা একটা এমসিকিউ টপিক, অবশ্যই ভালোভাবে পড়তে হবে। বা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা এই ব্যাচে যতগুলি ক্লাস নিব, আমাদের প্রতিটা ক্লাসের আরেকটা এইম আছে, সেটা হচ্ছে যে প্রতিটা টপিক আপনাদেরকে এমন ভাবে ওই টপিকের উপর প্রিপেয়ার করা যে এই টপিকটা থেকে এমসিকিউ এর অ্যান্সার কেমন হবে, আর এখান থেকে যদি একটা সিঙ্গেল বেস্ট চুজ করতে পারে এসবি আসে, ওটা কিরকম হবে সেটা বলে দেওয়া। ওকে, সো আপনাদের হচ্ছে একটা খাতা কলম নিয়ে বসতে হবে, যে যেই টপিকগুলি আমি এমসিকিউ এর জন্য বলছি সেটা খাতায় লিখে ফেলবেন, এসপি এর জন্য যেটা বলবো সেটাও খাতায় লিখে ফেলবেন। যেমন এখন পর্যন্ত আমি দুটো জিনিস নিয়ে কথা বললাম, টপিক নিয়ে কথা বললাম, দুটো টপিকই কিন্তু আপনাদের জন্য এমসিকিউ এর টপিক। ঠিক আছে, যুক্ত আছেন নাকি? আপু টপিক দুটো যুক্ত আরেকবার আছে? কতজন যুক্ত আছে? আচ্ছা, তো ওকে, এখন আমরা চলে আসি সেলুলার অ্যাডাপ্টেশন। হোয়াট আর দ্য টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন? সেলুলার অ্যাডাপ্টেশন মানে কি? একটা সেল, আচ্ছা, একটা সেল কি হয়, সে যখন একটা মানে অ্যাডভার্স এনভায়রনমেন্টে থাকে, প্রতিকূল অবস্থাতে থাকে, প্রথমেই কিন্তু সে মারা যায়।
প্রথমে কিন্তু কি করে, সে হচ্ছে ওই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট হওয়া ট্রাই করে, হ্যাঁ, অ্যাডপ্ট করা ট্রাই করে। ওই সময় তার মধ্যে কিছু চেঞ্জ আসে, ওই চেঞ্জ গুলিকে আমরা অ্যাডপ্টেশনস বলি। এই প্রশ্নটা আপনারা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবেন 5 থেকে 6 বার এসেছে, এত সহজ একটা প্রশ্ন। ফলোইং আর দ্য সেলুলার অ্যাডপ্টেশনস, ফলোইং আর দ্য সেলুলার অ্যাডপ্টেশনস, এভাবে এমসিকিউতে দেয়। সো মনে রাখবেন সেলুলার অ্যাডপ্টেশন 4টা, এই 4টার বাইরে বাকি সব ফলস হবে। কি কি? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। ওকে, এই 4টা। হাইপারট্রফি মানে হচ্ছে সেলের সাইজ বড় হবে, সেল সাইজে বাড়বে, দ্যাট ইজ হাইপারট্রফি। সেল নাম্বারে যখন বাড়বে সেটা হাইপারপ্লাসিয়া, যদিও যেখানে হাইপারপ্লাসিয়া হয় সেখানে আলটিমেটলি হাইপারট্রফি হবে। সেল সাইজে ছোট হয়ে যাবে, দ্যাট ইজ অ্যাট্রফি। আর হচ্ছে সেল তার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলবে, তার লুক চেঞ্জ করে অন্য লুকে পরিণত হয়ে যাবে, সেটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। ওকে, সো আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ফলোইং আর দ্য সেলুলার অ্যাডপ্টেশনস যখনই বলবে তখন মনে রাখবেন কি, যে এই 4টার বাইরে সব ফলস, এবং এই 4টা সেলুলার অ্যাডপ্টেশনই কিন্তু রিভার্সিবল, রিভার্সিবল। ওকে, এইগুলি আপনাদের হাজার হাজার বার আসা স্টেপ, সেলুলার অ্যাডপ্টেশনস আর রিভার্সিবল। ওকে, এখন একটা একটা করে আসি। হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, এগুলির এক্সাম্পল গুলি আপনাদেরকে করতে হবে। তো প্রথমে হচ্ছে হাইপারট্রফি। আমি বললাম যে হাইপারট্রফি মানে কি জিনিস, সেলের সাইজে বড় হবে, সেল সাইজে বড় হবে। এখন হলো যে হাইপারট্রফির এক্সাম্পল কি কি আছে। এই হাইপারট্রফি জিনিসটা ফিজিওলজিক্যালিও হয়, প্যাথোলজিক্যালিও হয়, ফিজিওলজিক্যালিও হয়, প্যাথোলজিক্যালিও হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো আপনার হলো যে ফিজিওলজিক্যাল কোথায় কোথায় হয়, নর্মালি হচ্ছে ইউটেরাসে হয়, প্রেগনেন্সির সময় যে ইউটেরাসটা বড় হয় বেবিটাকে হোল্ড করার জন্য, ওই সময় তার মধ্যে হাইপারট্রফি হয়, তার মাসেলগুলিতে হাইপারট্রফি হয়। ব্রেস্ট, বিশেষ করে ল্যাকটেটিং ব্রেস্ট, আমরা যেটা বলি ল্যাকটেটিং ব্রেস্ট, ল্যাকটেশনের টাইমে যে হাইপারট্রফিটা হয় এটা নর্মাল। স্কেলেটাল মাসেল, জিম করার সময় যে স্কেলেটাল মাসেল, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো একদম এনলার্জড হয়ে যায় না, মোটা মোটা হয়ে যায় না, ওটাও কিন্তু কি হাইপারট্রফি, এটা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। সো এই 3টা হচ্ছে নর্মাল স্বাভাবিক হাইপারট্রফির এক্সাম। কিন্তু এই হাইপারট্রফিটা একটা জায়গায় গিয়ে প্যাথোলজিক্যাল হয়ে যায়। একটাই এক্সাম্পল আছে, সেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে প্যাথোলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল যদি জানতে চাই, মনে রাখবেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং এই জিনিসটা আপনাদের এসবিএ তে আসে, এই জিনিসটা আপনাদের এসবিএ তে আসতে পারে। ওকে, আপনাদেরকে বলতে পারে যে ফলোইং হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ প্যাথোলজিক্যাল হাইপারট্রফি, রবিনসে একটাই আছে, এইটাই অ্যান্সার। ওকে, সো এটা এসবিএ টপিক, মনে রাখবেন। আচ্ছা, তাহলে হাইপারট্রফি থেকে আমাকে কি পড়তে হবে, হাইপারট্রফি থেকে হাইপারট্রফি কি জিনিস এটা জানতে হবে। হাইপারট্রফি রিভার্সিবল একটা কন্ডিশন, হাইপারট্রফি একটা সেলুলার অ্যাডপ্টেশন। ওকে, তারপরে কি ফিজিওলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল, প্যাথোলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল। ওকে, এখন আমরা চলে আসি হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া আমরা জিনিসটা যেটা বলেছি যে সেলের কাউন্ট বাড়বে, হ্যাঁ, সেল সাইকেলের মাধ্যমে সেলগুলি একটা থেকে দুটো, দুটো থেকে 4টা, এভাবে মাইটোসিসের মাধ্যমে ডিভিশন হতে থাকবে, সেটাকে আমরা বলি হাইপারপ্লাসিয়া। এখন এই হাইপারপ্লাসিয়াটা দু রকমের, একটা নর্মালি হয় আর একটা হচ্ছে অ্যাবনর্মালি। নর্মালি কোথায় হতে পারে, একই জিনিস, প্রেগনেন্সিতে ইউটেরাসে হতে পারে, ল্যাকটেশনে ব্রেস্টে হতে পারে, আরো দুটো জায়গায় হয়। লিভার, আমরা জানি যে লিভার আমাদের বডির একমাত্র অর্গান যেটা রিজেনারেট করে, তাই না। লিভারের একটা পোর্শন যদি আমরা কেটে ফেলে দিই, সেটা কিন্তু আবার রিজেনারেট করে আগের জায়গায় ফেরত যেতে পারে, কিভাবে, হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। এই জিনিসটাকে তখন আমরা বলি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। ওকে, ঠিক তেমনি একটা কিডনি যখন নেফ্রেক্টমি করে ফেললে, শরীরে যদি দুটোর মধ্যে একটা কিডনি থাকে, তখন ওই কিডনিটা কিন্তু সাইজে বড় হয়ে যায়। ওকে, কি হয় তখন, এখানে সেলের কাউন্ট বেড়ে যায়, একটা কিডনি তখন দুটো কিডনির কাজ করে, এটাকেও আমরা বলি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। ওকে, সো এগুলি হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল। এখন এই এক্সাম্পল গুলির বদলে আপনাকে যদি কোয়েশ্চেন করে যে হোয়াট আর দ্য সাইটস অফ ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, হোয়াট আর দ্য সাইটস অফ ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, কোন কোন জায়গায় ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হয়, কোন কোন জায়গায় ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হয়, যদি বলে সাইট কিন্তু এই 4টাই যা বললাম,
ইউটেরাস, ব্রেস্ট, লিভার, কিডনি আমি লিখে দিয়েছি। ওকে, এই যে এখানে মধ্যে লেখা আছে সাইট বললে এইটা, যেখানে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া মনে রাখবে, ঠিক আছে। এখন আসি প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল কি কি আছে, এই যে কয়েকটা দিলাম এগুলিই, কিন্তু এগুলি হচ্ছে সব সোর্স থেকে নেওয়া, এর বাইরে নাই। ইউটেরাসে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হতে পারে, বিশেষ করে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এটা প্যাথোলজিক্যাল, এটা থেকে কার্সিনোমা হতে পারে। ওকে, প্রোস্টেটে হয় বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট, বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট। তারপরে কি ওন্ড হিলিং এর টাইমে হয়। তারপর থাইরয়েড গ্ল্যান্ডে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হতে পারে, যেটাকে আমরা বলি গয়টা। আর হচ্ছে স্কিন ওয়ার, প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে। সো একটা কথা মনে রাখবেন, এই যে আমি ইউটেরাসের কথা বললাম, একটা সাইড নোট বলেছি, কি জিনিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এবং আমি বলেছি এটা প্রি ক্যান্সারাস, এটা থেকে কার্সিনোমা হতে পারে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। এখানে দেখেন বাকি যে জিনিসগুলি আছে এগুলি থেকে কার্সিনোমা হওয়ার চান্স ওরকম নাই। সো স্কিন ওয়ার থেকে হতে পারে। সো একটা কথা মনে রাখবেন যে সেলুলার অ্যাডপ্টেশনের মধ্যে দুটো অ্যাডপ্টেশন আছে যেগুলি থেকে পরবর্তীতে কার্সিনোমা হতে পারে। সেটা কি জিনিস, যে একটা হচ্ছে হাইপারপ্লাসিয়া আর একটা হচ্ছে মেটাপ্লাসিয়া। এই দুটো হচ্ছে যে এগুলি থেকে ম্যালিগন্যান্সি হতে পারে। অ্যাক্ট অ্যাজ এ ফার্টাইল সয়েল অফ ম্যালিগন্যান্সি। মানে ইনজুরিয়াস স্টিমুলেশনটা যদি উইথড্র করা না হয়, এই স্টেজগুলিকে হাইপারপ্লাসিয়া বা মেটাপ্লাসিয়াকে যদি আমরা ফার্দার আরো প্রোগ্রেস করতে দিই, তাহলে এগুলি থেকে পরবর্তীতে ম্যালিগন্যান্সি হতে পারে, খারাপ। ওকে, সো এই কথাগুলি মনে রাখ। এখন একটা প্রশ্ন আপনাদের খুব আসে যে কোন কোন অর্গানে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়। কোন কোন অর্গানে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়। খুব ভালোভাবে এই জিনিসগুলি করবেন, খুবই ভালোভাবে করবেন। ওকে, এই পাঁচটাতে থাইরয়েড, ব্রেস্ট, কিডনি, ইউটেরাস এবং প্রোস্টেট, এগুলিতে হচ্ছে গুনে গুনে এই পাঁচটাতে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়। ওকে, এরপরে আমরা চলে আসি অ্যাট্রফি। অ্যাট্রফি মানে হচ্ছে সেলের সাইজ ছোট হয়ে যাওয়া, সেল সাইজে ছোট হয়ে যাবে, সেটাকে আমরা বলি অ্যাট্রফি। এই অ্যাট্রফি ফিজিওলজিক্যালি কোথায় হতে পারে, এই যে আমরা এমব্রায়োলজি পড়ার সময় পড়ি না নটোকর্ড, হ্যাঁ, নটোকর্ডের ডেভেলপমেন্ট, এই নটোকর্ডটা পরবর্তীতে থাকে না, এটা থেকে পরবর্তীতে নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট হয়ে অনেক কিছু হয়ে যায় না, ব্রেন ডেভেলপ হয়, স্পাইনাল কর্ড হয়। এই নটোকর্ডটা কি হয়, অ্যাট্রোফাইড হয়ে যায়, এটা হচ্ছে অ্যাট্রফি হয়ে অ্যাবলিশ হয়ে যায়, এটা ফিজিওলজিক্যাল, স্বাভাবিক। তারপরে হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট, এটাও কিন্তু অ্যাট্রফি হয়ে যায়। তারপরে এই যে আপনার ধরেন ডেলিভারির পরে ইউটেরাসের যে আগের জায়গায় ফেরত চলে যাও, এটাও কিন্তু অ্যাট্রফির মাধ্যমে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রেইনের যে অ্যাট্রফি হয়, একটা নির্দিষ্ট বয়সের পরে ব্রেইন কিন্তু সাইজে ছোট হতে থাকে, এটাকে আমরা বলি বার্ধক্যজনিত কারণে যে অ্যাট্রফিটা হয়, সিনাইল অ্যাট্রফি, এটাও কিন্তু স্বাভাবিক। ওকে, সো এগুলি হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রফির এক্সাম্পল। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফির এক্সাম্পল কি কি আছে, প্যাথোলজিক্যাল সেই জায়গাগুলিতেই হবে যে টিস্যুগুলিতে দেখবেন হয় ব্লাড সাপ্লাই কম, না হয় একটা প্রেসার পড়ছে, না হয় ইউজ হচ্ছে না, না হয় নার্ভ সাপ্লাই নাই, না হয় কোনো নিউট্রিশন পাচ্ছে না, ওই জায়গাগুলিতে হরমোনাল ইমব্যালেন্স, ওই জায়গাগুলিতে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি হবে। সো নামগুলি একটু দেখে নিতে হবে। আর ওভারঅল জেনারেলাইজ যে অ্যাট্রফিটা হয় সেটা হচ্ছে স্ট্যাগনেশনের জন্য, ঠিক আছে। তো এমসিকিউ এবং এসবি এর জন্য মাস্ট টু নো যে টপিক, সেটা হচ্ছে আমি বলে দিলাম যে হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া এই দুটোই হচ্ছে একটা যে ফার্টাইল সয়েল অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, অনেকবার আসা একটা স্টেপ। ওকে, সো এটা ভালোভাবে পড়তে হবে। ওকে, এখন আমরা চলে এসেছি মেটাপ্লাসিয়াতে। মেটাপ্লাসিয়া মানে হচ্ছে রিপ্রোগ্রামিং অফ সেল, অথবা ট্রান্সফরমেশন হবে, একটা সেল থেকে আরেকটা সেল মানে সেলুলার এপিথেলিয়ামে ট্রান্সফর্ম হবে। মানে সেলটা কিছুই না, জাস্ট হচ্ছে সে তার লুক চেঞ্জ করে ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করে, ওটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া, যেটা রিভার্সেবল। এখন মেটাপ্লাসিয়া কি কি টাইপের আছে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আছে, কলামনার মেটাপ্লাসিয়া আছে, কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া আছে। এই মেটাপ্লাসিয়া সব ধরনের টিস্যুতেই হয়, এপিথেলিয়াল টিস্যুতেও হয়, কানেকটিভ টিস্যুতেও হয়।
স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার এক্সাম্পল কি? যেমন কলামনার থেকে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া লাংসে হয়, গল ব্লাডারে হয়, ইউটেরাস, প্রোস্টেট, ভিটামিন এ ডেফিসিয়েন্সি এসবে হয়। মনে রাখবেন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া মানে হচ্ছে কি, যে তার আগের লাইনিং এপিথেলিয়ামটা অন্যটা ছিল, এটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস হয়েছে। কলামনার মেটাপ্লাসিয়া মানে হচ্ছে তার আগে লাইনিং এপিথেলিয়াম ইদার স্কোয়ামাস ও ট্রানজিশনাল ছিল, এখন কলামনার হয়েছে মেটাপ্লাস্টিক হয়ে। সো এটা মনে রাখবেন। ওকে, এখন আমি বললাম কি মেটাপ্লাসিয়া প্রিক্যান্সারাস, এটা যদি আমি ঠিক মতো সময় স্টপ করে দিতে না পারি, এটা থেকে পরবর্তীতে কিন্তু ম্যালিগন্যান্সি হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হয়? মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়। কোন জায়গায়? সবার আগে এফেক্টেড অর্গান আই, তারপরে বিভিন্ন জায়গায় হতে পারে, আমাদের জিআইটি তে হতে পারে, জেনিটো ইউরিনারি অর্গানগুলিতে হতে পারে। সো মনে রাখবেন ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে ক্যান্সার হতে পারে। কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে কার্সিনোমা হতে পারে? ভিটামিন এ ডেফিসিয়েন্সি। খাতায় লিখে রাখবেন এগুলি, ঠিক আছে? বিশেষ করে কোনটা? রেটিনোইক অ্যাসিড, ঠিক আছে, রেটিনোইক অ্যাসিড। ঠিক তেমনি ট্রানজিশনাল এপিথেলিয়াম টু স্কোয়ামাস এপিথেলিয়ামে রূপান্তর কখন হতে পারে? যেমন নর্মালি ইউরিনারি ব্লাডারের লাইনিং হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, তো এটা থেকে নর্মালি হিস্টোলজিক্যালি যে কার্সিনোমা হওয়ার কথা সেটা হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা। কিন্তু যখন এই ইউরিনারি ব্লাডারে ক্রনিক্যালি ব্লাডার স্টোন থাকবে, ওই স্টোনটা ফ্রিকশন করতে 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 এপিথেলিয়ামের সাথে সাথে ওটা চেঞ্জ হয়ে যায়, ট্রানজিশনাল এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যেতে পারে। সো তখন ওখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হবে। এরপরে চলে আসি কলামনার মেটাপ্লাসিয়ার এক্সাম্পল। এরপরে হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, এগুলির এক্সাম্পল। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়ার এক্সাম্পল গুলো একটু পড়তে হবে। যেমন এই যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হিউমেরাসের, হ্যাঁ, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। এখন এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলে হিউমেরাসের যদি ঠিক টাইম মতো মানে কি বলা হয়, সবসময় বলা হয় না মুভ করতে না হলে জয়েন্ট স্টিফনেস হয়ে যায়, তো এই এলবোটা আলটিমেটলি হচ্ছে ব্যান্ড থাকতে থাকতে মায়োসাইটিস অসিফিকেন্স হয়ে যেতে পারে। ওকে, মাসেলগুলি বোনসের মতো শক্ত হয়ে যেতে পারে। ওকে, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা হচ্ছে কোনো টিস্যুতে যখন ইস্কেমিয়া হবে, মানে ব্লাড সাপ্লাই অফ হয়ে যাবে, তখন ওখানে কি হবে, সেলের ভেতরে কি হবে? নর্মালি দেখা যায় যে ওখানের মধ্যে আর সেলের মধ্যে রেসপিরেটরি চেইনটা হয় না, যেটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি, ওটা হয় না। তো এটিপি কমে যায়, এটিপি না থাকলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প নষ্ট হয়ে যাবে, সেলের ভেতর পানি ঢুকে যাবে। তারপরে হচ্ছে যে ওখানে গ্লাইকোলাইসিস অ্যারোবিক থেকে অ্যানারোবিকে রূপান্তর হয়ে যাবে, সো সেলের ভেতর হয়ে যাবে অ্যাসিডিক, পিএইচটা কমে যাবে, এবং রাইবোজোম গুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে খুলে খুলে পড়ে যাবে, প্রোটিন সিনথেসিস অফ হয়ে যাবে। সো আলটিমেটলি কি হবে? সেলুলার সোয়েলিং হবে, সেল ইনজর্ড হয়ে যাবে। এই কথাগুলি এখানে বলেছে। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে হোয়াট আর দ্য টার্গেটেড অর্গানেলিজ ইন দ্য প্রসেস অফ সেল ইনজুরি। হোয়াট আর দ্য টার্গেটেড অর্গানেলিজ ইন দ্য প্রসেস অফ সেল ইনজুরি। সেল ইনজুরি হওয়ার সময়, সেল ইনজর্ড হওয়ার সময় কোন কোন অর্গানেলি গুলি টার্গেট হয়, মানে নষ্ট হয়? মনে রাখবেন যে কোনো ধরনের সেল ইনজুরিতে সবার আগে নষ্ট হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সবার আগে নষ্ট হয় মাইটোকন্ড্রিয়া, এটা মনে রাখবেন, ঠিক আছে? তারপর সেল মেমব্রেন, এনজাইম গুলি, জেনেটিক না, এটা হবে গলজি অ্যাপারেটাস, এটা হবে গলজি অ্যাপারেটাস, ঠিক আছে, এটা হবে গলজি অ্যাপারেটাস। তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হলো পলিরাইবোসোম, সাইটোস্কেলেটন, এগুলো। এরপরে আসি ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি মেকানিজম। ইস্কেমিয়া রিপারফিউশন থেকে আপনাদের এই স্লাইডটাতে যা আছে সেটাই জানতে হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে এর বাইরে কিছু আসে না, এবং এটা ভালোভাবে জানতে হবে, এটা আসে হবে। ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি জিনিসটাকে এটা আগে একটু বলি। ইস্কেমিয়া রিপারফিউশন ইনজুরি মানে হচ্ছে যে একটা টিস্যু, সাপোজ ওই টিস্যুটা ব্লাড সাপ্লাই কোনো কারণে অফ হয়ে গেছে, টিস্যুটাতে অলরেডি মানে নষ্ট হওয়ার স্টার্ট হয়ে গেছে, নেক্রোসিস হওয়া, মানে ওই টিস্যুটা ইনফার্ক্টেড হয়ে যাচ্ছে।
মরে যাচ্ছে। এখন এই মরা টিস্যুটাতে আমি যদি আবার ব্লাড সাপ্লাই অন করি, তাহলে কি হবে, ওই মরা টিস্যুটাকে আমি আর জীবিত করতে পারবো না, মৃত টিস্যুটাকে আমি জীবিত তো করতে পারবো না, এটা একটা কথা, কিন্তু আশেপাশের যত টিস্যু আছে এগুলিকে আমি নষ্ট করে দিতে পারবো। কারণ দেখা যায় যে একটা ডেড টিস্যুতে ব্লাড সাপ্লাই রিস্টোর করলে সেখানে প্রচুর ফ্রি রেডিক্যালস জেনারেট হয়, তখন দেখা যায় সে আশেপাশের টিস্যুগুলিকে নষ্ট করে দেয়, প্লাস ওই ডেড টিস্যুটাকে আর ফেরত আনতে পারে না। ওই ইনজুরিটাকে আমরা বলি ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি। রিপারফিউজ করার কারণে যে ইনজুরিটা হয় সেটা কিভাবে হতে পারে, কিসের দ্বারা হতে পারে, এই যে আমি বললাম প্রচুর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জেনারেট হয়, যেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যালস। তারপর কমপ্লিমেন্টের মাধ্যমে হতে পারে, ওই জায়গাটাতে প্রচুর ক্যালসিয়াম ওভারলোড হয়, অথবা নেক্রোসিস হয়ে যেতে পারে। সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটার গুরুত্ব অপরিসীম, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি সেল ইনজুরি। সেল ইনজুরি দু রকমের, একটা হচ্ছে রিভার্সেবল, যেটা আগের জায়গায় চলে যেতে পারে, আর একটা হচ্ছে ইরিভার্সেবল। রিভার্সেবল, ইরিভার্সেবল। রিভার্সেবল সেল ইনজুরিতে কি কি চেঞ্জ হয়? রিভার্সেবল সেল ইনজুরির চেঞ্জগুলির মধ্যে হচ্ছে আপনার যে রিভার্সেবল সেল ইনজুরি দু রকম, একটা হচ্ছে ফ্যাটি চেঞ্জ এবং সেলুলার সোয়েলিং। সেলুলার সোয়েলিং এন্ড ফ্যাটি চেঞ্জ, এই দুটো হচ্ছে রিভার্সেবল সেল ইনজুরি। তো এই রিভার্সেবল সেল ইনজুরিতে কি কি চেঞ্জ হয়? মরফোলজিক্যাল চেঞ্জ কি, মাইক্রোস্কোপিক চেঞ্জ কি, ইনফিনিটি স্টার মরফোলজিক্যাল চেঞ্জেস অফ রিভার্সেবল সেল ইনজুরি। এই স্লাইডটা হাজার হাজার বার আসা একটা স্লাইড, ভালোভাবে পড়বেন। কি হয়, দেখা যায় যে এই যে সেলের মধ্যে যে স্ট্রাকচারটা থাকে এটা এরকম নষ্ট হয়ে যায়, ব্লান্টিং হয়, ব্লেবস আসে বড় বড়, হ্যাঁ, ভেতরে মাইটোকন্ড্রিয়াগুলি সোয়েলড আপ হয়ে যায়, কারণ ভেতরে পানি ঢুকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে পানি ঢুকে, তখন দেখা যায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যত রাইবোজোম আছে সব ফুলে ফুলে পড়ে যায়, ওকে, নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলি সব এগ্রিগেটেড হয়ে যায়। এগুলি হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরিতে চেঞ্জেস গুলি আসে। সো এই জিনিসটা খুব ভালোভাবে পড়বেন এবং সলভ করার সময় খেয়াল রাখতে হবে। এখানের মধ্যে আরো কিছু জিনিস আসে, যেমন মাইলিন ফিগার আসে, কিছু ফসফোলিপিড মানে ফসফোলিপিড মাস, তারপরে হচ্ছে অ্যামরফাস মাইটোকন্ড্রিয়ার ভেতরে এরকম ছোট ছোট ইয়ে আসে, ভ্যাকিউমস এর মতো, অ্যামরফাস ডেনসিটি আমরা বলি, এগুলি সব হচ্ছে আসবে, ঠিক আছে, রিভার্সিবল সেল ইনজুরিতে, কিন্তু অল্প পরিমাণে। নিউক্লিয়াসের মধ্যে কি চেঞ্জ হয়? তিনটা চেঞ্জ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে হবে। প্রথমে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে সাইজে এবং হাই কালারের হয়ে যাবে, নীল রঙের, একদম বেজোফিলিক কালার। তারপর আস্তে আস্তে কালার ফেড হয়ে যাবে, যেটাকে আমরা বলি ক্যারিওলাইসিস। তারপর আস্তে আস্তে নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে ফ্রেগমেন্টেড হয়ে নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি ক্যারিওরেক্সিস, ঠিক আছে। এই তিনটা চেঞ্জ হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরিতে নিউক্লিয়ার চেঞ্জেস, ইনফিনিটি স্টার, ওকে। এখন এই নেক্রোসিস কি কি টাইপের আছে? বেসিক্যালি নেক্রোসিস দু রকমের, একটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস আর একটা হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। মনে রাখবেন যে এই দুটো টাইপই আছে নেক্রোসিসের, এই দুটো টাইপ, বাকিগুলি কোয়াগুলেটিভ নেক্রোসিসের টাইপ, ওকে। কোয়াগুলেটিভ নেক্রোসিসের আরেকটা নাম কি? স্ট্রাকচার্ড নেক্রোসিস, স্ট্রাকচার্ড নেক্রোসিস, ওকে। কোয়াগুলেটিভ নেক্রোসিসের আরেকটা নাম কি? স্ট্রাকচার্ড নেক্রোসিস। কোথায় হয়? ব্রেইন ছাড়া বাকি সব জায়গায় হবে, ব্রেইনে হবে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, সোজা কথা। তারপরে আসি আমরা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস বা কলিকুয়েটিভ নেক্রোসিস। কি হবে? এখানের মধ্যে এনজাইমেটিক ডাইজেশন হবে, ভেতরে পাস জমবে। মনে রাখবেন যে যে জায়গায় পাস ফর্মেশন হয় সেই জায়গাগুলো হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল। সো লিকুইফ্যাক্টিভ বা কলিকুয়েটিভ নেক্রোসিসের এক্সাম্পল এখানের মধ্যে আমি যা দিয়েছি এর বাইরে কিছুই নাই। ওয়েট গ্যাংগ্রিন, সাপোরেটিভ ইনফ্লামেশন, হাইপক্সিক সেল ডেথ অফ দ্য ব্রেইন, আর হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিসের মধ্যে সেকেন্ডারিলি লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হতে পারে, ওকে। এখন আমরা চলে আসি ক্যাজিয়াস নেক্রোসিস অর গ্র্যানুলোম্যাটাস নেক্রোসিস। এটা হচ্ছে কোয়াগুলেটিভেরই একটা টাইপ। কোয়াগুলেটিভ নেক্রোসিসে দেখা যায় সেলের বাইরের ওয়ালটা ঠিক থাকে, কিন্তু ক্যাজিয়াসের সব মিলেমিশে একাকার, ওয়াল নষ্ট হয়ে যায়, এবং ভেতরে যে ম্যাটেরিয়াল গুলি দেখতে চিজের মতো মনে হয়, চিজি ম্যাটেরিয়াল, এই কথাগুলি খেয়াল রাখ। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে টিবি, টিউবারকুলোসিসই একমাত্র ক্যাজিয়াসের নেক্রোসিসের এক্সাম্পল, এটাই। তাছাড়া আরো দুটো আছে, নোকার্ডিয়া আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। এই তিনটার বাইরে কোনোটা ট্রু দাগাবেন না, ঠিক আছে, বারবার বলছি।
এরপরে চলে আসি ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস হচ্ছে এডিপোস টিস্যুতে হয়, স্বাভাবিক নামেই পরিচয়, ফ্যাটি এরিয়াগুলিতে যেখানে এডিপোস টিস্যু আছে সেখানে হবে লাইপেজের কারণে, লাইপেজের অ্যাকশনের জন্য হবে। দুই রকমের, একটা হচ্ছে এনজাইমেটিক, একটা হচ্ছে ট্রমাটিক। এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস যেটা, এটা দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে প্যানক্রিয়াসে হয় আর একটা হচ্ছে ওমেন্টাল টিস্যুতে হয়। একটা হচ্ছে প্যানক্রিয়াসে আর একটা হচ্ছে ওমেন্টাল টিস্যুতে। ওকে, প্যানক্রিয়াস এন্ড ওমেন্টাল টিস্যুতে। তখন ওটা দেখতে ক্যালসিয়াম সোপের মতো, হ্যাঁ ক্যালসিয়াম সোপের মতো হয়ে যায়, চকি হোয়াইট, এই কথাগুলি মনে রাখতে হবে, চকি হোয়াইট। আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিসটা হয় ব্রেস্টে। সো আপনাদেরকে বলতে পারে যে হোয়াট আর দ্য সাইটস অফ ফ্যাট নেক্রোসিস, কোন কোন জায়গায় হয়, তখন তিনটা জায়গা বলবেন, প্যানক্রিয়াস, ওমেন্টাম, ব্রেস্ট। ওকে, ফিব্রিনয়েড নেক্রোসিসের শুধু এক্সাম্পল, আর কিছু লাগে না, শুধু এক্সাম্পল। ওকে, মুখস্থ করতে হবে এইপোপ্টোসিস। এখন আমরা চলে আসি যে ইরিভার্সিবল সেল ইনজুরি দু রকমের আছে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে এইপোপ্টোসিস। এইপোপ্টোসিসটা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রামড একটা সেল দেন, ওখানের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ইনভলভড, ওকে, জিনস ইনভলভড। তো এই এইপোপ্টোসিসের এক্সাম্পল করতে হবে ভালোভাবে, প্যাথোলজিক্যাল আছে, ফিজিওলজিক্যাল আছে। ফিজিওলজিক্যাল গুলি খুব সুন্দর করে মুখস্থ করবেন। এর মধ্যে হচ্ছে একটা এক্সাম্পল দেখেন এখানে, এই যে ইনফ্লামেশন, একিউট ইনফ্লামেশনে যে নিউট্রোফিল গুলি দৌড়ায় দৌড়ায় চলে আসে, এরপরে যে নিউট্রোফিলের হাফ লাইফ তো কম, এটা খুব অল্প সময় কাজ করে, মানে 12 থেকে 24 ঘন্টা কাজ করে মরে যায়, তারপরে আস্তে আস্তে কি হয়, ম্যাক্রোফেজ এসে তার জায়গা দখল করে নেয়। তো এই নিউট্রোফিল গুলি কিভাবে মরে, এটা হচ্ছে নর্মাল এপোপ্টোসিসের মাধ্যমে। তারপর ইমিউন রেসপন্সের পরে লিম্ফোসাইট গুলি যে মরে যাওয়া, এটা নর্মাল এপোপ্টোসিসের মাধ্যমে। এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে প্যাথোলজিক্যাল এইপোপ্টোসিসের এক্সাম্পল। প্যাথোলজিক্যাল এইপোপ্টোসিস হচ্ছে আপনার এই জিনিসগুলি, এগুলি হচ্ছে প্যাথোলজিক্যাল। বিশেষ করে এই জিনিসটা মনে রাখবেন, সেল ডেথ ইন টিউমার। এই যে কেমোথেরাপি আমরা দিই প্রথমে হচ্ছে অপারেশনের আগে যে কোনো একটা টিউমারাস মাস দেখা যায় যে কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি দেওয়া হয়। কিসের জন্য দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে টিউমারটাকে ছোট করে নিয়ে আসা। কিভাবে, সেলগুলি মরে যাবে তখন, কিভাবে মরবে, এই প্রসেসের মাধ্যমে মরবে, কিন্তু এটা অ্যাবনর্মাল, এটা প্যাথোলজিক্যাল এক্সাম্পল, এটা মনে রাখবেন। এটা আমরা অনেক সময় ভুল করে ফিজিওলজিক্যালে দাগিয়ে ফেলি। এরপরে চলে আসি মরফোলজি অফ এপোপ্টোসিস। এপোপ্টোসিসের মরফোলজি, ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার। কি কি আছে, এই পাঁচটা হচ্ছে এপোপ্টোসিসের মরফোলজিক্যাল চেঞ্জ। সেল ছোট হয়ে যাবে, ক্রোমাটিন যেগুলি আছে এগুলি কনডেন্সড হয়ে যাবে, ঘন হয়ে দলমা মানে জটলা পেকে যাবে। তারপরে ছোট ছোট এপোপ্টোটিক বডি সৃষ্টি হবে সেলের ভেতরে, ফ্যাগোসাইটোসিস হবে। ওকে, এর মধ্যেও যদি বলে যে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কোনটা, এসপি এর জন্য মনে রাখবেন ক্রোমাটিন কনডেনসেশন, ক্রোমাটিন কনডেনসেশন, এটাই হচ্ছে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। এখন লিভারের মধ্যে যে এপোপ্টোটিক বডি ক্রিয়েট হয়, এই এপোপ্টোটিক বডিটাকে আমরা বলি কাউন্সিলম্যান বডি, এটাও এসপি। ওকে, নেক্রোসিসে কি হয় জানেন, নেক্রোসিসে এই সেলের ভেতরের যে স্ট্রাকচার এটা নষ্ট হয়ে যায় এবং ভেতরে যত কন্টেন্ট আছে সব বাইরে বের হয়ে চলে আসে, যার কারণে তখনই এপোপ্টোসিস মানে ইনফ্লামেশন শুরু হয়ে যায়। কিন্তু এপোপ্টোসিসের যত ঘটনা ঘটে সব সেলের ভেতরে, সেলের বাইরের স্ট্রাকচারটা ঠিক থাকে, সেলের ভেতর নষ্ট, যার কারণে ভেতরের ম্যাটেরিয়াল বাইরে বের হয়ে না আসে, এজন্য বের হয়ে আসে না যেহেতু, এজন্য কোনো ইনফ্লামেশন হয় না। এই কথাটা খুব আসে পরীক্ষায়। এখন কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে এপোপ্টোসিসকে প্রমোট করে, আর কিছু প্রোটিন আছে এপোপ্টোসিস হতে দেয়, এগুলির নাম মুখস্থ করতে হবে। ওকে, এবং এই যে আমি বললাম একটা এনজাইম ডিপেন্ডেন্ট এই এপোপ্টোসিসটা, ক্যাসপাস, ক্যাসপাস এটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া তো ইয়ে হয়, নষ্ট হয় সেল ইনজুরিতে, তখন কি হয় যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা গেট থাকে, সাইটোক্রোম সি, হ্যাঁ, ওই গেটটা হচ্ছে মেইনলি ওই ক্যাসপাস এনজাইম যেটা ওটা খুলে দেয়, মানে ওই গেটটা খুলে যায় ইনজোর হওয়ার কারণে, ওখানের ভেতর থেকে ক্যাসপাস বের হয়ে আসে এবং ক্যাসপাস গুলি তখন আলটিমেটলি এপোপ্টোসিস ইনিশিয়েট করে, এটা মনে রাখবেন। নেক্রোসিস এপোপ্টোসিসের মধ্যে এক্সাম্পল, মানে পার্থক্য, এতদিন এত সময় যা বলেছি সব এগুলি। আর আরেকটা কথা মনে রাখবে যে নেক্রোসিসের নিউক্লিয়ার চেঞ্জ বলেছে তিনটা, পিকনোসিস, ক্যারিওরেক্সিস, ক্যারিওলাইসিস, তিনটাই নেক্রোসিসের চেঞ্জ, কিন্তু এপোপ্টোসিসে নিউক্লিয়ার চেঞ্জ হয় মাত্র একটা, সেটা হচ্ছে পিকনোসিস। পিকনোসিস
যে জায়গায় একই সাথে নেক্রোসিস এবং এপোপ্টোসিস হবে সেটাকে আমরা বলি নেক্রপ্টোসিস। নেক্রপ্টোসিস বলি আমরা সেটাকে। ঠিক আছে, এক্সাম্পল করতে হবে, এক্সাম্পল গুলি সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এই যে একসাথে বললে এটা হচ্ছে নেক্রোপ্টোসিস, এটা ক্যাসপাস ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, এখন নেক্রোপ্টোসিস হবে পাশাপাশি ক্যাসপাস অ্যাক্টিভেট হবে, যেটা হচ্ছে 1 এবং 11, সাথে পেশেন্টের জ্বর আসবে, তখন এটাকে আমরা বলি পাইরোপ্টোসিস। গ্যাংগ্রিন এই জিনিসটা একটু করবেন, যেখানে হচ্ছে একটা টিস্যু মরে গেছে, ইনফার্ক্টেড হয়ে গেছে, উপরে ওই জায়গাটার উপরে হচ্ছে পাসফরমেশন হচ্ছে, সাপোরেশন হচ্ছে, ওটাকে আমরা বলি গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন অনেক রকমের আছে, ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। ড্রাই গ্যাংগ্রিন কি করতে হবে? ড্রাই গ্যাংগ্রিনের মধ্যে এক্সাম্পল গুলি জানতে হবে, কজ গুলি জানতে হবে। ড্রাই গ্যাংগ্রিন কেন হয়? ওই জায়গাটা যখন আর্টারিয়াল সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে তখন আমরা ওটাকে ওই জায়গাটাতে হয় ড্রাই গ্যাংগ্রিন। ঠিক আছে, কোথায় হতে পারে? আর্টারিয়াল ওয়াল, ডায়াবেটিসে হতে পারে, আর্টারিয়াল লুমেন অবস্ট্রাক্ট হলে তখন হতে পারে, ইভেন টাইট প্লাস্টার, হ্যাঁ, ফ্র্যাকচার করে যে প্লাস্টার করে দেয় ওই জায়গাটা তো খেয়াল রাখতে হয় যে এটা যাতে টাইট না হয়। টাইট হলে ওখানের মধ্যে কি হতে পারে? বাইরে থেকে বেশি টাইট প্রেশার পড়ার কারণে ওখানে ড্রাই গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, ব্লাড সাপ্লাই অক্লুডেড হয়ে যেতে পারে। এই কথাগুলি মনে রাখবেন। ময়েস্ট গ্যাংগ্রিন বা ওয়েট গ্যাংগ্রিন, এটা হচ্ছে ভেনাস সাপ্লাই বা আর্টারিয়াল সাপ্লাই দুটোই নষ্ট হয়ে যাওয়ার কারণে হতে পারে, ওখানে পাস ফর্মেশন হয় এবং ওই জায়গাটাতে হচ্ছে আপনার কি হয় যে মানে কোন ধরনের লাইন অফ হেলদি টিস্যু থেকে আনহেলদি টিস্যু আলাদা করা যায়। তো ময়েস্ট গ্যাংগ্রিনের এক্সাম্পল গুলি দেখতে হবে কোথায় হয়, এই যে ইন্টেস্টাইন, তারপর মাও, বেডসোর, এই জায়গাগুলিতে হয়। তবে ইন্টেস্টাইন হচ্ছে কমনেস্ট সাইট, এটা হচ্ছে আপনাদের এসপি আসে। ঠিক আছে, এটা এসপি। এরপরে আমরা চলে আসি ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার হচ্ছে ক্যালসিফিকেশন। ওই যে আমি বললাম একটা এরিয়া হচ্ছে ক্যালসিফাইড হয়ে যাবে, হ্যাঁ, ক্যালসিফাইড হয়ে যাবে, জায়গাটা ক্যালসিফাইড হয়ে শক্ত হয়ে যাবে। এখন এই ক্যালসিফিকেশন দু রকমের, একটা হচ্ছে ডিস্ট্রফিক, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হচ্ছে যেই টিস্যুগুলি মরে যাচ্ছে বা মরে গেছে, ডেড অর ডাইং টিস্যু, ওই জায়গাগুলিতে যে ক্যালসিফিকেশনটা হয় সেটা হচ্ছে ডিস্ট্রফিক। কিন্তু ওখানে ক্যালসিয়াম লেভেলে কোনো চেঞ্জ হয় না, নর্মো ক্যালসিমিয়া থাকে। এই কথাবার্তাগুলি খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়, ইদার ডিস্ট্রফিক অর মেটাস্ট্যাটিক, চারটা থেকে মানে দুটো থেকে একটা এক্সাম্পল আসবেই। এই স্লাইডের মধ্যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের যত এক্সাম্পল আছে, যত প্যাথোলজির বইয়ে, সব একসাথে করে দেওয়া, সো এগুলি খুব ভালোভাবে করতে হবে। ওকে, একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে সামোমা বডি কোথায় পাওয়া যায়? সামোমা বডিতে কিন্তু ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। সামোমা বডি হচ্ছে ছোট ছোট বালিকণার মতো নীল রঙের, যেটা আন্ডার মাইক্রোস্কোপ দেখা যায়। দুটো জিনিসের প্যাথোগনোমিক ফিচার, একটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, আর একটা হচ্ছে মেনিনজিওমা, মোস্ট কমনলি মেনিনজিওমা। তাছাড়াও আরো কিছু জায়গায় পাওয়া যায়, যেমন প্যাপিলারি সেরাস্টেডিনোমা, প্রোল্যাক্টিনোমা, গ্লুটোকোনোমা, মেলানোসিস্টিক শর্নোমা, এই জায়গাগুলিতেও পাওয়া যায়। তবে যদি বলে যে কমনেস্ট এক্সাম্পল কোনটা যেখানে সামোমা বডি মোস্ট কমনলি পাওয়া যাবে, সেটা হচ্ছে মেনিনজিওমা। ঠিক আছে, এরপরে আসি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা হচ্ছে হবে নর্মাল টিস্যুতে, কিন্তু এখানে হাইপার ক্যালসিমিয়া থাকে। সো এই এক্সাম্পল গুলি মুখস্থ করতে হবে। এখন মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের এক্সাম্পল গুলি মুখস্থ করে ফেললে আপনার হাইপার ক্যালসিমিয়ার এক্সাম্পল গুলিও মুখস্থ করা হয়ে যাবে একই। ওকে ওকে, তো এখানের মধ্যে আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যালস। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফ্রি রেডিক্যালস। তো ফ্রি রেডিক্যালস থেকে কি জানা লাগে? ফ্রি রেডিক্যালস হচ্ছে কিভাবে তৈরি হয়। ফ্রি রেডিক্যালস যে কোনো ভাবেই তৈরি হতে পারে। একটা জায়গায় কোনো কিছু ড্রাগ বলেন বা কোনো ফুড বলেন, কোনো কিছু মেটাবোলাইজ হওয়ার সময় হতে পারে, ইনফ্লামেশনের টাইমে হতে পারে, ওই টিস্যুটাতে রিপারফিউজ করলে হতে পারে। এটা হচ্ছে জেনারেশন কিভাবে হয়, কিভাবে আমরা মানি, মেনলি অ্যান্টি অক্সিডেন্ট এনজাইম, আরো কিছু সাবস্টিটিউট আছে, এগুলোর মাধ্যমে আমরা কিছু ভিটামিনস আছে, অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনস, এগুলির মাধ্যমে আমরা ফ্রি রেডিক্যালস গুলিকে মারতে পারি। সো ফ্রি রেডিক্যালস এর একটা নোট আছে আমার, ওটাই আমি আপনাদের সবাইকেই প্রোভাইড করি। সো আপনারা যারা অ্যাডমিটেড আছেন সবাই গ্রুপে পেয়ে যাবেন নোট, আর যারা এখনো অ্যাডমিট হতে চাচ্ছেন তারা তো মানে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা অ্যাডমিশন
মানে অ্যাডমিট হয়ে গেলে গ্রুপে, তখন আমাদের সব নোটগুলি প্রোভাইডেড, সব নোট আপনারা পাবেন। সো ফ্রি রেডিক্যালের নোটটা আমি দিয়ে দিব এখন আপনাদেরকে এই পিডিএফটার সাথে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা ইলাবোরেট পিডিএফও দিব, ওখানে মধ্যে কিছু দাগানো আছে, আপনারা এই মাস্ট টু নো জিনিসগুলো করে ওই পিডিএফটা একটু রিডিং দিবেন, ঠিক আছে, কারণ যেহেতু সময় আছে। সো এই ছিল আপনাদের আজকের মানে কথাবার্তাগুলি। তো আপনাদের কাজ হচ্ছে এই আমার বিশেষ করে এই পিডিএফটা খুব ভালোভাবে পড়ে কোয়েশ্চেন গুলি সলভ করে ফেলবেন। আর হচ্ছে আস্তে আস্তে একটু সময় যাক, আমরা হচ্ছে স্মিডডিটা মানে আপনাদের মেইন জিনিসগুলি পড়া হোক, আস্তে আস্তে আমরা হচ্ছে স্মিডডিতে আগাবো, তখন স্মিডডি বলে দেবো কি পড়তে হবে, ঠিক আছে। তো আপনারা একটু বলেন তো আমাকে, যারাই যুক্ত আছেন, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আজকে যেহেতু প্রথম ক্লাস, সো তাদের যারা এখনো অ্যাডমিট হননি তাদের জন্য একটু বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে আপনাদের জন্য, এবং এক্সামের ব্যবস্থা আছে। সো সব ধরনের ফ্যাসিলিটিসই আছে, আপনারা যারা এখনো অ্যাডমিট হতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই লং ব্যাচের সাথে থেকে মেডিকেল পোর্শনে পড়াশোনা করলে আপনারা এই যে সামনে স্পেশাল বিসিএস আসছে, ওটার মেডিকেল পার্ট আপনাকে করতেই হবে না, পুরা বেনিফিটেড। ওকে, সো একসাথে দুটো জিনিসই আপনাদের অনগোয়িং থাকবে, অনেক বড় একটা লাভ, ঠিক আছে। কারো কি কিছু বলার আছে, কিংবা আপনার এটা তো লাইভ মেইন পেজ থেকে হচ্ছে, আপনার ব্যাচ সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে লিখতে পারেন। ওকে, ওকে, তাহলে আজকে এতটুকুই। আপনারা যারা মানে ক্লাসে ছিলেন তাদের কাজটা হচ্ছে এই পিডিএফটা পড়ে ভালো করে সলভ করবেন, তারপরে যে ইলাবোরেট পিডিএফটা দেওয়া হবে ওটা একবার রিডিং দিবেন, ওখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা করলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আজকে এতটুকুই, নেক্সট কোন ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।